আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। বাংলা দ্বিতীয় পত্র বইটা মোট ৪৪টা পরিচ্ছেদ, তার মধ্যে তোমাদের এখন আরও কমে গেছে। তো আগে আমার 10টা রেকর্ড ক্লাস ছিল, এখন আমি এগুলোকে 5 থেকে 6টা রেকর্ড ক্লাসের মধ্যে নিয়ে আসব। এবং আমার আগের মানে যেই নোট ছিল, আমি শর্ট নোটটাকে আরও মডিফাই করেছি এবং আরও সুন্দর করে গুছিয়েছি। সেই জন্য একটু দেরি হয়েছে। আমি ইনশাল্লাহ আমি ট্রাই করবো 5-6টা ক্লাসের মধ্যে যাতে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে তোমাদের যত প্যারা টেনশন সব দূর হয়। কারণ কি জানো, লিখিত আমরা সবাই কম বেশি পারি, কিন্তু এমসিকিউতে আমরা আটকে যাই। এবং এমসিকিউতে ভালো না করার মানে একটা মানে কারণেই তুমি মূলত রেজাল্ট তোমার খারাপ হয়। কারণ অনেক বাচ্চা এমসিকিউতে গুরুত্ব দেয় না, রিটেন পার্ট সারা বছর গুরুত্ব দিয়ে ওগুলোই পড়ে, এমসিকিউ ভাবে এমনি হয়ে যাবে, কিন্তু আসলে দিন শেষে দেখে 12টা-15টা এমন হয়েছে। তো আমি বলবো বাংলা দ্বিতীয় পত্র একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং বাংলা প্রথম দ্বিতীয় মিলিয়ে প্লাসটা নিশ্চিত করতে হয়। 26-এর স্টুডেন্টরা প্রত্যেকটা বিষয়ে প্লাস পাওয়ার যোগ্যতা থাকা উচিত, এবং আমি মনে করি ওই সময়ও আছে। যেহেতু সিলেবাস শর্ট, না পাওয়াটা একটা ব্যর্থতাই তোমার জন্য হবে। সুযোগ কাজে লাগাও, অলস বসে থেকো না। চলো আমরা শুরু করি, ঠিক আছে? আমি শর্ট নোটটাকে আরও সুন্দর করে গুছিয়েছি, আগেরটা বাদ আগের চেয়ে আরও আরও ইউনিক এবং আরও সুন্দর করেছি, আরও সুন্দর করে এটাকে প্রেজেন্ট করছি তোমাদের সামনে। আমি পড়াই দিব এবং অনুশীলনও করাই দিব, এরপরে তোমার প্র্যাকটিসের জন্য দিব, তুমি নিজেও প্র্যাকটিস করবা, কেমন? চলো। প্রথমে তো তোমাদের আছে 5 মানে 1 2 3 4 নাই, 5 6 7 8। তো আমি 5 6 7 নিয়ে আলোচনা করছি। দেখো, একদম প্রথমে বাংলা ধ্বনি ও বর্ণ, আমাদের যেই অধ্যায়টা, পঞ্চম অধ্যায়টা, আমরা আগে ধ্বনি কি জেনে নিব। ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে, এটা একটা এমসিকিউ আসতে পারে আমাদের জন্য। ধ্বনির প্রতীককে আবার বর্ণ বলে। ধ্বনি মানে হচ্ছে আওয়াজের সাথে, সাউন্ডের সাথে সম্পর্ক। হ্যাঁ, যেমন ধ্বনি বলে পাখির আওয়াজ, হ্যাঁ এটাও কিন্তু একটা ধ্বনি। মানে এই যে শীষ বাজে, গাড়ির আওয়াজ, এগুলো কিন্তু এক একটা ধ্বনি বলা যায়। তো তুমি এ বলো, আ বলো, ক বলো, খ বলো, উ বলো, যাই মুখে বলো না কেন, প্রত্যেকটা এক একটা ধ্বনি। এখন যেই ধ্বনিটার লিখিত রূপ থাকবে তাকে আবার বলা হচ্ছে বর্ণ, ঠিক আছে? অর্থাৎ যেই ধ্বনির লিখিত রূপ নেই তাকে আমরা বর্ণ বলতে পারছি না, অর্থাৎ যেই ধ্বনিটার লিখিত রূপ আছে সেটাকে আমরা বর্ণ বলবো। তাহলে যদি বলে ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি, আর ধ্বনির প্রতীককে, প্রতীক মানে চিহ্নটা যে এটা এই, আমি বললাম আচ্ছা ক, তুমি এই কটা কেমন, এই 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 যে ক দেখতে এমন, এটা হচ্ছে বর্ণ। কিন্তু আমি যদি বললাম আমি যদি বলি উফ, আমি যদি বলি আচ্ছা, আমি যে তোমার সাথে এরকম, এটার কি কোনো সাউন্ড মানে এটার কোনো চিহ্ন প্রতীক আছে, আমি তোমাকে উহ, এই যে দেখো এটা উহ, আমি তোমাকে দেখাইতে পারবো এই এই চিহ্নটা, এই প্রতীকটা হচ্ছে উহ, না ওটা পাচ্ছি না। আমি কেমন করলাম, এরকম করলাম, আসছে, এই যে করলাম, এটার তো কোনো লিখিত রূপ নাই। সো এটা শুধুই ধ্বনি, এটা কোনো বর্ণ হতে পারছে না। ওকে, চলো। বর্ণের সাথে বাবা সরাসরি একটা চোখের সম্পর্ক আছে, এটা একটা প্রশ্ন আমাদের প্যাচ লেগে যায়। ধ্বনির সাথে জীবের সম্পর্ক, কারণ ধ্বনিটা উচ্চারণ হয় জীব দিয়ে, ও পে পো। কিন্তু ধ্বনি যদি আমরা বলি, বর্ণ সরাসরি তুমি দেখছো এই যে ক, এই কটাকে বর্ণ, এটা এটা তুমি প্রথমে আগে চোখ দিয়ে দেখো, পরে বললে মুখ দিয়ে সাউন্ড করলে এটা ধ্বনি হয়। সো এটা যে একটা বর্ণ, এটা আগে চোখ দিয়ে দেখতে হবে। তার মানে বর্ণের সাথে কোন ইন্দ্রিয়ের সম্পর্ক? চোখের। আর ধ্বনির সাথে জীবের, বা সবচেয়ে সচল অঙ্গ প্রত্যঙ্গ কোনটা? তখন হবে জীব, ঠিক আছে? ওকে। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি, আর মৌলিক ব্যঞ্জনধ্বনি হচ্ছে 30টি। আমরা জানি বাংলা ভাষায় মোট বর্ণমালা, এটাকে বর্ণ বলবো না, মোট বর্ণ বা বর্ণমালা। হ্যাঁ, মালা মানে অনেকগুলো পুঁতি দিয়ে একটা মালা তৈরি হয়, অনেকগুলো বর্ণ মিলে একটা মালা হচ্ছে। তো মোট বর্ণমালা হচ্ছে 50টি, তার মধ্যে মৌলিক ধ্বনি 37টি। আবারও খেয়াল করো, বর্ণমালা 50টি, কিন্তু তার মধ্যে ধ্বনি বাবা বর্ণ কিন্তু বলেনি, ঠিক আছে? আবারও খেয়াল করো, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, মৌলিক বর্ণ, যোগ, এরকম না, মৌলিক ধ্বনি মানে সাউন্ড যেটাকে বলছি, মৌলিক ধ্বনি হচ্ছে 37টি, মানে যাদের সাথে মানে মিক্স নাই, মিশ্রিত নাই, যারা একা একাই মানে উচ্চারিত হইতে পারে এরকম। এই মৌলিক ধ্বনি মোট 37টা, এর মধ্যে স্বরধ্বনি আছে মৌলিক 7টা, আর মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টা, ঠিক আছে? এই মৌলিক যে স্বরধ্বনি, এই 7টার মধ্যে একটা হচ্ছে সাউন্ড, স্বরে অ, জফলা আকার এই এর কোনো লিখিত রূপ নাই, এটা কোনো বর্ণ নাই, এটা ধ্বনি, এটার কোনো লিখিত রূপ নাই। কিন্তু রস্য ই, তারপরে হচ্ছে নর্মাল অ, আ, রস্য উ, এদের আবার লিখিত রূপ আছে। মনে রেখো 7টার মধ্যে একটার লিখিত রূপ নাই, ঠিক আছে? আমি বলবো নিচে গেলে বাবা। এবার আসি, আবারও বলছি, তাহলে মোট মৌলিক ধ্বনি 37টি,
এই মৌলিকের মধ্যে মৌলিক স্বরধ্বনি 7টা, মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টা, মনে রাখতে হবে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে কার বর্ণ। ছোটবেলা আমরা প্রচুর কার বর্ণ পড়েছি না, কার চিহ্ন, ওই যে আকার, রস্বইকার, দীর্ঘইকার, রস্বইকার, রস্বউকার, এই যে এরকম লুক, আকার, রস্বইকার, দীর্ঘইকার, এটাকে বলে কার চিহ্ন বা কার বর্ণ। এগুলো হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। যেমন আ, আমরা ছোটবেলা অনেক লিখেছি আ সমান এইটা, রস্ব ই সমান এইটা, এরকম 5 দিয়ে, এটার মানে এটা সংক্ষিপ্ত রূপ বলে এদেরকে। তার মানে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে কার বর্ণ। কার বর্ণ, তাহলে স্বরবর্ণ কয়টা? আমরা জানি বর্ণ, স্বরবর্ণ হচ্ছে মোট 11টা, তাই না? আমাদের স্বরবর্ণ যেটা, তো লিখিত রূপ আছে 11টা, কিন্তু 11টার মধ্যে 10টার কার বর্ণ আছে। কার বর্ণ 10টি কেন? কারণ অ নামক শব্দটার কোনো কার চিহ্ন নাই, অ নামক বর্ণটার, ঠিক আছে? তাহলে ওইটাকে বলা হচ্ছে নীলিন বর্ণ। নীলিন মানে নাই, নাথিং, নেগেটিভ কিছু মিন করে। তার মানে অয়ের কোনো সংক্ষিপ্ত রূপ নাই এই স্বরবর্ণটার। যে ধ্বনি উচ্চারণের সময় মুখ গহ্বরে কোনো বাধা পায় না তাকে বলে স্বরধ্বনি, ঠিক আছে? আবারও বলছি, আমরা জানি স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, স্বরধ্বনিগুলো মুখ গহ্বরে কোনো বাধা পাবে না, তাদেরকে বলা হচ্ছে স্বরধ্বনি। তাহলে বোঝা যাচ্ছে যেগুলো মুখ গহ্বরে বাধা পায় সেগুলো ব্যঞ্জন ধ্বনি, বোঝাই যাচ্ছে। ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা কোনো হস্য চিহ্ন না থাকলে যে ধ্বনি থাকে সেটা হচ্ছে অ। কোনো ব্যঞ্জনের সঙ্গে যদি কার বর্ণ, মানে আকার, রস্বইকার, দীর্ঘইকার, এরকম কোনো কার বর্ণ বা কার চিহ্ন নাই, আবার কোনো নিচে কোনো ধরো এরকম হস্য চিহ্ন নাই, এরকম, যেমন আমি তোমাকে বলি, এই যে দেখো, এটা কি আল্লাহ, আমি যদি এই সেম জিনিসটাকে এইখানে লিখি হ, হ কিন্তু একটা ব্যঞ্জন বর্ণ, আমরা জানি। এই হয়ের নিচে যদি তুমি একটা নিচে হস্য চিহ্ন দাও, এটার মানে এটা হাফ উচ্চারণ হবে, অর্থাৎ অর্ধ স্বরধ্বনি বলে, একটু পরেই পাবো আমরা এটা, আল্লাহ। কিন্তু এটার নিচে কিচ্ছু নাই, এই ব্যঞ্জন বর্ণের সাথে কোনো হস্য চিহ্ন অথবা কোনো আকার, রস্বইকার কিচ্ছু নাই, তখন এটার সাথে ধরে নিব একটা অ আছে, আল্লাহ, হ, অ, হ, প, ফ। দেখো প্রত্যেকটা শেষে একটা অ সাউন্ড হচ্ছে, কিন্তু যেটাই তুমি অর্ধেক, আপ, ঝাপ, কাট, আট, অর্ধেক ভেতরের দিকে এরকম ডেবে যাচ্ছে, ভেতরে অর্ধেক উচ্চারণ হচ্ছে, তাকে বলা হচ্ছে অর্ধ স্বরধ্বনি, অর্থাৎ এটা অর্ধেক উচ্চারিত হচ্ছে আল্লাহ, আল্লাহ, হ, শেষে একটা অ। তাহলে মূল বলি নেই, ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা হস্য চিহ্ন না থাকলে এটার সাথে একটা অ থাকে, ঠিক আছে? আল্লাহ, ধরো তোমাকে বললো যেই কোনো একটা শব্দ, শেষে আকার রস্বইকার কিছু নেই, যদি আবার থাকতো একটা আকার থাকতো আল্লাহা, মানে একটা কথার কথা, জামা, জাম, কিন্তু যদি না থাকে তাহলে জামো, এরকম আর কি, যে কোনো কিছু, কাটো, যেমন তোমার বলে ধান, অর্ধেক উচ্চারণ, কিন্তু যদি এরকম হয় সেটা একটা অ থাকে, ধানও, মানে একটা কথার কথা আর কি, এরকম। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে বলা হয় অনুবর্ণ। স্বরবর্ণের বিকল্প রূপ যদি বলি, বিকল্প না, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে যদি আমি বলি সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে কার বর্ণ। তেমনি ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে বলা হচ্ছে অনুবর্ণ। এই অনুবর্ণ 3 প্রকার, বা অনুবর্ণ মানে যে একটা জিনিসকে বোঝায় এরকম না, ফলা, রেফ ও বর্ণ সংক্ষেপ, এগুলোকে আমি সংক্ষেপ করেছি, খুব মজার গল্প দিয়েছি, আমি দেখাবো। তাহলে অনুবর্ণ কত প্রকার, বা অনুবর্ণের মধ্যে কয়টা জিনিস আছে? 3টা। আবারও বলছি, ফলা, রেফ, বর্ণ সংক্ষেপ। মূল বর্ণ ছাড়া বাংলা বর্ণমালায় আর কি কি আছে? মূল বর্ণগুলো ছাড়া, এছাড়া কার বর্ণ, অনুবর্ণ, যুক্তবর্ণ, সংখ্যাবর্ণ। আমরা তো নর্মালি জানি স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, আমরা তো এটাই জানি, কিন্তু না, এর বাহিরেও, মূল বর্ণগুলোর বাহিরেও আরও এমন অনেক বর্ণ আছে, সেগুলো হচ্ছে কার বর্ণ, অনুবর্ণ, যুক্তবর্ণ, সংখ্যাবর্ণ, এগুলোও কিন্তু বর্ণ। ফলা কয়টা? এই যে অনুবর্ণের ভেতরে ফলা, রেফ, বর্ণ সংক্ষেপ, ফলা হচ্ছে মোট 6টা। ফলাকে মনে রাখার জন্য ফলাগুলো মনে রবে জল, এই জল লিখতে অন্তস্থ জ, বর্গীয় জল না, ম, নে, মফলা, নফলা, রফলা, বফলা, এই অন্তস্থ জফলা আর লফলা, মনে রবে জল, এটার মানে হচ্ছে ফলাগুলো মনে রাখার জন্য। এরপরে বর্ণ সংক্ষেপ কোনগুলা? বর্ণ সংক্ষেপগুলো হচ্ছে মনে রাখার জন্য, মশা ধ্বংস করব, আমি তোমাদেরকে মনে রাখার জন্য টেকনিকটা, মশা তালব্যস্য না, মশা দন্তস্য দিয়েই হয়েছে, আর ধ্বংস লিখতে মানে আলাদা আলাদা করে, ধ্বংস না, দংশ, দ, উ, মূর্ধন্যস, পেট কাটা মূর্ধন্যস যেটাকে আমরা বলছি। তাহলে ম, দন্তস, দ, মূর্ধন্যস, উ, এই 5টা হচ্ছে বর্ণ সংক্ষেপ। আবারও বলছি, এই 5টা হচ্ছে বর্ণ সংক্ষেপ। তাহলে বর্ণ সংক্ষেপগুলো কোন কোনগুলোর হয়? মশা ধ্বংস করবোটা আমি নিজে বানাইছি। তাহলে মনে রবে জল, ফলাগুলো,
মশা ধ্বংস করব, ধ্বংস না ধ্বংস, মশা ধ্বংস করব, মশা লিখতে দন্তস্ব, আর উও মূর্ধন্য স। এবার আসি আমরা যুক্তবর্ণ কত প্রকার। যুক্তবর্ণ দুই প্রকার, স্বচ্ছযুক্ত বর্ণ, অস্বচ্ছযুক্ত বর্ণ। আমি কিন্তু পুরা ধ্বনি এবং বর্ণ টোটাল যা ছিল বইয়ে নারী নক্ষত্র টোটাল নিয়েছি। যুক্তবর্ণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্বচ্ছযুক্ত বর্ণ, একটা হচ্ছে অস্বচ্ছযুক্ত বর্ণ। স্বচ্ছযুক্ত বর্ণ কাকে বলে? যে যুক্ত বর্ণগুলোকে খুব সহজেই আমি চিনতে পারি। যেমন কয়ট, এখানে কয়ট, জয়জ, পট, নড, পত, চ ছ দেখাই যাচ্ছে, ভাঙলে চ যোগ ছ, প যুক্ত, ন যোগ ড বোঝাই যাচ্ছে। কিন্তু সহজে যেগুলো চেনা না যায় সেগুলোকে বলা হচ্ছে অস্বচ্ছযুক্ত বর্ণ। যেমন এই যেটা দেখতে, এটা কেমন একটু দেখতে ও এর মতো, কিন্তু এটা আসলে ত ত। প্রথমটা হচ্ছে অর্ধেক, যেমন এটা যদি তোমার দত্ত মনে করো, এই লেখাটা এরকম আছে এটা দিয়ে, এই তখন এটার মধ্যে আমি যে উচ্চারণ করছি দত্ত, দুইটা ত আছে, একটা তকে অর্ধ স্বরধ্বনি অর্ধেক উচ্চারণ করলাম, দ্বিতীয় তটাকে ফুল উচ্চারণ করলাম। তার মানে এটার সাথে এই অর্ধেক উচ্চারণ এটা বোঝানোর জন্য প্রথমটার যেহেতু দত না দত্ত, দত্ত অর্ধেক উচ্চারণের জন্য এটা নিচে একটা হস্য চিহ্ন দিতে হবে, যেটাকে হসন্ত বলি আমরা, ঠিক আছে? সেই জন্য তয় তো প্রথমটা এরকম, এই প্রত্যেকটা অস্বচ্ছ যুক্ত বর্ণ একটা অর্ধেক উচ্চারণ হবে আর একটা ফুল উচ্চারণ হবে, পূর্ণ স্বরধ্বনি একটা অর্ধ স্বরধ্বনি। যেমন ক্ষিয়, আমরা জানি ক্ষিয়কে ভাঙলে ক যোগ মূর্ধন্য স। এই ক্ষিয়টা দেখতে কিন্তু মনে হয় না এটার মধ্যে যেন কি জানি কি, কিন্তু আসলে এটার ভিতরে ক আর মূর্ধন্য স আছে। আর প্রথম কটা অর্ধেক, পরীক্ষা, পরীক্ষা, ঠিক আছে? এরকম এটা এটা কি বোঝা যাচ্ছে দেখতে? থ থ মনে হচ্ছে না? এটা আসলে ত যোগ থ। এটা এটা এই যে দেখতে আমরা এরকম বাঞ্ছা, বাঞ্ছারাম, বাঞ্ছা এরকম আমরা বলি না, এরকম আর কি। এটার সাথে দেওয়া ইও আর হচ্ছে ছ, ইওটা অর্ধেক উচ্চারণ, বাঞ্ছা ইও এরকম নাকে একটু উচ্চারিত হবে। যেমন এটা হচ্ছে ব্রাহ্মণ, হ্যাঁ ব্রাহ্মণ এরকম আমরা বলি, ব্রাহ্মণ। তো একটা হ একটা ম, প্রথমটা ব্রাহ এরকম উচ্চারণ হবে, হ অর্ধেক, তারপর একটা ম ফুল উচ্চারণ হবে, ব্রাহ্মণ, হ্যাঁ এরকম। এটা দ আর ব মনে হচ্ছে, কিন্তু রিয়েলি এটা দ আর ধ। এটা ব ব, কিন্তু এটা ব আর ওই যে এরকম নিচে থাকলে এটা ধ। এটা হচ্ছে হৃদয়, হৃদয় আমরা এরকম বলি, হৃদয় হ আর হচ্ছে রি, আগে হটা উচ্চারণ হবে পরে রিটা আসবে, হৃদয় এরকম। তো হ যোগ রি, এটা হয়ের নিচে দেখতে অনেকটা ইওর মতো, কিন্তু আসলে ইও না, এটা হচ্ছে হয়ের যদি হটা যদি এই পাশে থাকে নটা, তাহলে সেটা হচ্ছে হ যোগ তোমার হচ্ছে দন্ত ন, চিহ্ন, ঠিক আছে? চিহ্ন এরকম হ বইলে পরে ন। কিন্তু আরেকটা ন আছে যদি নিচে থাকে, যে এরকম অপরাহ্ন, নিচে থাকলে এটা দেখতে দন্ত ন, কিন্তু এটা আসলে মূর্ধন্য ন। এই যে দেখো, নটা যদি নিচে থাকে তাহলে হ যোগ মূর্ধন্য ন, হ ন, আর এই নটা যদি এরকম ইয়োর মতো যদি পাশে প্যাটের মধ্য থেকে বের হয় তাহলে দন্ত ন, ঠিক আছে? দন্ত ন, আর এটা মূর্ধন্য ন, ওকে? আর এই যে শয়ের সাথে একটা ইও, এটা আসলে তোমার নর্মালি ভাঙলে মনে হচ্ছে মূর্ধন্য স যোগ ইও, কিন্তু না, এটা ভুল। এটা দেখতে ইয়োর মতো হলেও, যেমন কৃষ্ণ, আমি কি ইয়ে উচ্চারণ করেছি না ন উচ্চারণ করেছি? কৃষ্ণ, হ্যাঁ ন উচ্চারণ করেছি, তার মানে এটা হচ্ছে মূর্ধন্য স যোগ মূর্ধন্য ন, এটা ক যোগ স। তার মানে আমি এগুলোই ব্যতিক্রম আমি তোমাদেরকে দিয়েছি, তোমরা একটু এগুলো দেখে নিবে, এগুলো থেকে একটা এমসিকিউ আসবে, ঠিক আছে? বাংলায় সংখ্যাবর্ণ 10টি, 0 থেকে 9 পর্যন্ত, মনে থাকবে সংখ্যাবর্ণ 10টি। অনুবর্ণের মধ্যে কি কি আছে? 3টার, ফলা, রেফ, আর একটা কি আছে আমরা বলেছিলাম, এই যে কি আছে, ফলা, রেফ, বর্ণসংক্ষেপ, ঠিক আছে? ওকে, বর্ণসংক্ষেপ কয়টা? মশা ধ্বংস করব, মনে আছে? মশা ধ্বংস, তাহলে 3টার 2টা 5টা, ফলা হচ্ছে 6টা, আর সংখ্যাবর্ণ হচ্ছে কয়টা বাবা? 10টা। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ 10টি। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ আছে 8টি, অর্ধেক মাত্রা। আর পরাশ্রয়ী বর্ণ হচ্ছে 3টি, ওই যে অনুস্বর, চন্দ্রবিন্দু, বিসর্গ, এগুলো পরাশ্রয়ী, নিজে নিজে উচ্চারণ হয় না, এদের দিয়ে কোনো কিছু করাও যায় না, ঠিক আছে? বাংলা ব্যঞ্জন বর্ণের ফলা কয়টি? 6টি। যে মৌলিক স্বরধ্বনির কোনো লিখিত রূপ নেই, তোমাদের মনে আছে মৌলিক স্বরধ্বনি মোট 7টি, 7টি মৌলিক স্বরধ্বনি, আর ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি, এই মোট মিলে 37টি। তার মধ্যে স্বরধ্বনি 7টার মধ্যে একটা, এই এর কোনো লিখিত রূপ নাই, কিন্তু মৌলিক স্বরধ্বনি অ, মৌলিক স্বরধ্বনি আ, রর্ষ ই, রর্ষ উ, ও, এদের প্রত্যেকেরই লিখিত রূপ আছে, কিন্তু
এটা একটা একটা ধ্বনি, মানে এটা একটা ধ্বনির মতো কাজ করে, কিন্তু এটা কোনো লিখিত রূপ নাই। এই একে আমি এটা কিন্তু জফলা আকার, কিন্তু স্পেসিফিক এটা মৌলিক স্বরবর্ণ যেরকম বা আমরা যে লিখিত রূপ এটা কিন্তু কোনো পাই না। এটা আমরা এমনি 2-3 জনের মিক্স করে লিখছি, কিন্তু আসলে এটা তো কোনো ধ্বনি না, মানে এটার কোনো বর্ণ না, এটা একটা তো সিঙ্গেল কোনো বর্ণ না। এই এর কোনো লিখিত রূপ নাই। ওকে, চলো আমি স্বরধ্বনিটা পরে বলবো। এখন আমি যে তোমাকে এটা পড়াইলাম, এটা থেকে চলো আমরা কিছু জিনিস প্র্যাকটিসে যাই। আমি তোমার সহজের জন্য তোমাকে এগুলো একটু ইজি দেখাই দিব। চলো দেখি তোমার কতটুকু মনে আছে। ধ্বনির প্রতীক। ওকে, বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? তাহলে মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। আমরা পড়েছি মৌলিক স্বরধ্বনি 7টি, যৌগিক স্বরধ্বনি 30টি, দুইটা মিলে 37টা। কোনো ভাষার বাক প্রবাহকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে আমরা কতগুলো কি পাই, কতগুলো ধ্বনি পাই। 3 নম্বর, ধ্বনির প্রতীককে কি বলে? তুমি না পড়েছো ধ্বনির লিখিত রূপকে কি বলে? বর্ণ। ঠিক আছে, তারপরেরটা স ইয় যুক্ত বর্ণটি কোন কোন বর্ণ দিয়ে একটু আগে না পড়লা? কৃষ্ণ উচ্চারণ করার চেষ্টা করবা। কৃষ্ণ মূর্ধন্য শয়ের সাথে একটা মূর্ধন্য ন আছে, আর মনে রেখো মূর্ধন্য শয়ের সাথে মূর্ধন্য নই হয়, দন্ত ন হয় না মূর্ধন্য শয়ের সাথে। ঠিক আছে, তাহলে মূর্ধন্য স আর এই হচ্ছে মূর্ধন্য ন। ঠিক আছে, এটা না, ন আগে না, স আগে ন পরে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? আমরা পড়েছিলাম স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপগুলিকে ছোটবেলা পড়েছি কার বর্ণ, আকার, রস্বইকার, দীর্ঘিকার, সুকার, ওইরকম। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? আমাদের মনে আছে অনুবর্ণ। অনুবর্ণ মোট 3টে আছে। ঠিক আছে, যে ফলা, রেফ আর একটা ছিল আমাদের কি ছিল? আচ্ছা, বাংলায় সংখ্যাবর্ণ কয়টি? 0 থেকে 9 পর্যন্ত, মোট 10টি। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টা? স্বরধ্বনি 7টা, ব্যঞ্জনধ্বনি 30টা, মোট মৌলিক ধ্বনি হচ্ছে 37টা। ওকে, ধ্বনির প্রতীককে কি বলে? বর্ণ। বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি? মৌলিক ব্যঞ্জনধ্বনি ছিল 30টি, কারণ ব্যঞ্জনধ্বনি মৌলিক 30টা, স্বরধ্বনি 7টা, মিলে 37টা। তাহলে মৌলিক ব্যঞ্জনধ্বনি 30টা, আর এই যে উপরেই বলেছে বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টা? মৌলিক ধ্বনি 37, কিন্তু বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনি তখন আবার 30। ঠিক আছে, শুধু মৌলিক ধ্বনি 37 আর ব্যঞ্জন ধ্বনি মৌলিক 30, মৌলিক স্বরধ্বনি 7, মৌলিক ধ্বনি দুইটা মিলে কোনো স্বরব্যঞ্জন কথা নাই, ধ্বনি হচ্ছে 37টা। মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণমালায় রয়েছে অনুবর্ণ, সংখ্যাবর্ণ, যুক্তবর্ণ। হ্যাঁ রয়েছে তো, আমরা তো পড়েছি 4টাই রয়েছে। কার বর্ণ রয়েছে? দেয় নেই, 3টাই, সবগুলোই সঠিক। অনুবর্ণ কত প্রকার? 3 প্রকার। অনুবর্ণের মধ্যে 3টা জিনিস আছে বলেছিলাম। ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে? এই যে চিহ্ন নাকি চিহ্ন, খেয়াল করবা। ঠিক আছে, এই যে এটা এরকম থাকলে এটা কিন্তু এটা দেখতে দন্তন্য, তাহলে এটা কি হচ্ছে? হ যুগ্ন চিহ্ন। তাহলে ধ্বনি নির্দেশক চিহ্নকে বলে বর্ণ। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টা? মাত্রাহীন, একদমই মাত্রা নাই, আমরা পড়েছিলাম 8টা। ঠিক আছে, তো আমি চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। অর্ধমাত্রার বর্ণ কয়টা? 8টা। বাংলা ভাষায় পরাশ্রয়ী বর্ণ কয়টা? 3টা। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার বর্ণ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে বলে অনুবর্ণ। বাংলা ব্যঞ্জন বর্ণের ফলা কয়টি? 6টি। কোন মৌলিক স্বরধ্বনির কোনো লিখিত রূপ নেই? ঠিক আছে, সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক? যদি আমি বলি সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক, এই যে স ইয় এটার সাথে মূর্ধন্য স যোগ মূর্ধন্য ন, হ্যাঁ এটাই রাইট। আবার এটা যদি বলি না, এটা মূর্ধন্য ন না, এটা হচ্ছে দন্তন্য। আর এইটা হচ্ছে ক্ষিয়, ক যোগ ম না, এটা ক যোগ মূর্ধন্য স। এইটা হচ্ছে মূর্ধন্য স যোগ মূর্ধন্য ন, তাহলে এই ক নম্বরটাই হচ্ছে রাইট। এটা হচ্ছে ব্রাহ্মণ, তাহলে হ যোগ ম, ম যোগ হ না, হ্যাঁ হ যোগ ম। ঠিক আছে, এই যে হ যোগ ম। পরাশ্রয়ী বর্ণ কোনটি? পরাশ্রয়ী এই খণ্ড তো কিন্তু পরাশ্রয়ী না, তয়ের অর্ধেক রূপ, এটা না। অন্তস্থ ও না, এই অনুস্বর হচ্ছে পরাশ্রিত বর্ণ। এটা কি? ব্রাহ্মণ, এই শব্দের যুক্তবর্ণ। আমি আশা করি যুক্তবর্ণ কয় রকমের? 2 রকমের। মোটামুটি 26টা ছিল, আমি তোমাদেরকে করাই দিছি। আমার বিশ্বাস আমি পড়ার পরে এগুলো তোমরা নিজেরা, এখন আমি করাই দিছি, নিজেরাও করবো, দেখবা পাইরা গেছো। প্রথমটা ক্লোজ, এবার দ্বিতীয়টা আমরা স্বরধ্বনিতে যাব আমরা। ঠিক আছে, ওকে, আমার প্রথমটা শেষ পার্ট, এবার দ্বিতীয়টা পরে সাথে সাথে আমরা প্র্যাকটিস করব, তাহলে দেখবো যে আমাদের মোটামুটি হয়ে গেছে। স্বরধ্বনি উচ্চারণের আমরা কিন্তু ধ্বনি পড়েছি, ধ্বনির মধ্যে মৌলিক স্বরধ্বনি আর হচ্ছে স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি আলাদা। এখন আমরা শুধু স্বরধ্বনি নিয়ে আলোচনা করবো, এরপরে আবার ব্যঞ্জনধ্বনি। ঠিক আছে, উচ্চারণের সময়ে জিভের উপরে উঠা ও নিচে নামার ভিত্তিতে স্বরধ্বনি 4 ভাগে বিভক্ত। আবার বলছি, জিভের উপরে উঠা নামা, উঠা নামার ভিত্তিতে 4 রকম: সংবৃত,
অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত, বিবৃত, এগুলা কি একটু পরে বলছি, আগে এটুকু জেনে নাও। জিভের সম্মুখ পশ্চাৎ অনুযায়ী স্বরধ্বনি 3 ভাগে বিভক্ত। জিভের সম্মুখ মানে পশ্চাৎ, একটা হচ্ছে অগ্র, একটা পশ্চাৎ, আর একটা হচ্ছে মধ্য, 3 দিকে জিভটা আগে পিছে মাঝখানে থাকে এরকম। উচ্চারণগত অবস্থান অনুসারে নিম্ন মধ্য স্বরধ্বনি কোনটি? এটা একটা প্রশ্ন আবার আসবে, এটা বইটা দেখলে একটু বোঝা যাবে আর কি। উচ্চারণগত অবস্থান অনুসারে নিম্ন মধ্য স্বরধ্বনি কোনটি? এটা হচ্ছে ঠিক আছে, নিম্ন মধ্য আমরা জানি ওই যে মধ্য স্বরধ্বনি, নিম্ন মধ্য স্বরধ্বনি ওইরকম আর কি, ওইটা হচ্ছে বাংলা যে ধ্বনির উচ্চারণে জিহ্বা সাধারণত শায়িত অবস্থায় থাকে, উচ্চারণ করলে জিহ্বাটা একদম লেভেল, একদম এরকম অবস্থায় থাকে, ঠিক আছে। এখন সংবৃত কি? সংবৃত মানে হচ্ছে ঠোঁট কম খোলে সংবৃত উচ্চারণের সময়, আর বিবৃত উচ্চারণের সময় ঠোঁট বেশি খোলে। যেমন উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি হচ্ছে বিবৃত, অর্থাৎ এর জন্য ঠোঁট বিবৃত মানে কি? বিবৃত মানে ঠোঁট বেশি খোলে। তুমি নিজে চিন্তা করো, আমার ঠোঁটটার দিকে তাকাও, আমার মুখটার দিকে তাকাও, কম খুলেছে, একটু বেশি খুলেছে, সংবৃত, বিবৃত। ওকে, ঠিক আছে। তাহলে জিভের অবস্থান কেমন? উচ্চারণের সময় জিভের অবস্থান মধ্য, ঠিক আছে, মানে শায়িত অবস্থা থাকা মানে একদম মাঝামাঝি থাকা। আর এটা ঠোঁটের উচ্চারণের উন্মুক্তি বিবৃত, বিবৃত মানে বেশি খোলা, কম খোলা, ঠিক আছে। তার মানে সংবৃত ছোট্ট, বিবৃত বড়, বিবৃত করা, বিস্তৃত, এরকম আর কি বুঝো। মৌলিক স্বরধ্বনির আনুনাসিকতা বুঝাতে স্বরবর্ণের উপর চন্দ্রবিন্দু ব্যবহৃত হয়। আবারও বলছি, স্বরবর্ণের উপর চন্দ্রবিন্দু কেন ব্যবহার হয়? স্বরবর্ণগুলোর উপরে মানে একদম চন্দ্রবিন্দু সুন্দর করে বসাই দিছে কেন? কারণ এগুলোর আনুনাসিকতা একটু একটু নাকে বাজে এরকম বুঝাইতে। যেমন আমরা জানি মৌলিক স্বরধ্বনি 7টি, রস্ব ই, অ, ও, রস্ব উ। তার মধ্যে এই যে ও একটা কিন্তু স্বরধ্বনি, কিন্তু এটার কোনো লিখিত রূপ নাই। এগুলোর প্রত্যেকের উপরে যদি চন্দ্রবিন্দু দেয় তাহলে আনুনাসিকতা বুঝায়, নাকে বাজে এরকম। যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাকে বলে অর্ধ স্বরধ্বনি। এই চ্যাপ্টারটার মধ্যে প্রথমে স্বরধ্বনির অবস্থান কত প্রকার, কোন দিক দিয়ে, সম্মুখ, পশ্চাৎ, মাঝে, মধ্য, সম্মুখ, পশ্চাৎ, এটা 3 ভাগে। আর জীবের উঠানামার উপর 4 ভাগে, সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত, বিবৃত। বিবৃত মানে বেশি খোলা। উচ্চারণের সময় জিভের অবস্থান শায়িত অবস্থায় থাকে এবং অগ্র পশ্চাৎ অনুযায়ী ওই জিভের ওই অনুযায়ী মধ্যে থাকে, ঠিক আছে, এরকম মাঝখানে। আর সংবৃত মানে অল্প, অল্প খুলছে, ঠিক আছে। যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাকে অর্ধ স্বরধ্বনি বলে, অর্ধেক। যেমন ওই যে বললাম কাট, চিক, হ্যাঁ, আক, ধরো এরকম, হ্যাঁ, আক্কেল, আক, এই কটা অর্ধেক উচ্চারণ করেছি, পরেরটা আবার ফুল উচ্চারণ করেছি। চাক্কা, চাক, আক, ভেতরে কা, পুরাটা উচ্চারণ করেছি, ঠিক আছে, এরকম। তো দেখো এই গেল। তারপরে অর্ধ স্বরধ্বনিকে কোনোভাবেই দীর্ঘ করা যায় না। কোন স্বরধ্বনিকে কোনোভাবেই দীর্ঘ করা যায় না? টেনে পড়তে পারবা না। আক, কাট, উক, মক, মুক্তা, মুক, মুকতা, এটা তো হইল না, টেনে দীর্ঘ করে পড়া যাচ্ছে না, মুক, উক, ঠিক আছে, অর্ধেক। যেমন চাই, আমি চাইও, চাই বলতে পারবো না, চাই ছোট্ট করে বলে থেমে যেতে হবে। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি 4টি, অর্ধ স্বরধ্বনি 4টি, রস্ব ই, রস্ব উ, এ, ও, এই বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কয়টি? 4টি, রস্ব ই, রস্ব উ, এ, ও। লাউ শব্দের মধ্যে যে স্বরধ্বনি আছে তা হলো আ যোগ লা। আচ্ছা খেয়াল করো, লা এর পরে একটা উচ্চারণ আর রস্ব উ, তাহলে এই রস্ব উ অর্ধেক লাউ, 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 আমি লাউ বলতে পারবো না ওটাকে, ঠিক আছে, তার মানে অর্ধেক উচ্চারিত হয়েছে। ওকে, আমরা পরেরটা একটু দেখছি। বাংলা বর্ণমালায় দ্বিস্বর বা যৌগিক স্বরধ্বনি 2টি। আবারও খেয়াল করছি, আমরা পড়েছিলাম মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি, তার মধ্যে এটার কোনো লিখিত রূপ নাই। এখন যৌগিক স্বরধ্বনি কয়টা? যৌগিক স্বরধ্বনি হচ্ছে 2টা। কি কি সেই 2টা? ওইটা হচ্ছে ওই, আর একটা হচ্ছে ঔ। আবারও খেয়াল করো বাবা, ওই, ঔ।
আগের বইয়ের দিকে তুমি তাকাইবা না, তোমাদের বই নতুন করেছে। বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী এখন এই যৌগিক স্বরধ্বনির সাথে আগে আমরা খেয়াল করতাম ওই অ দিতাম, অযোগ রস্বই, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী আমাদের এটার সাথে ও দিয়েছে, অর্থাৎ ওই। এটা এটা মানে তোমার মনে হতে পারে অ, কিন্তু না, নতুন নিয়ম অনুযায়ী তোমাদের বই, নতুন বইগুলো খুললে তুমি দেখবা আমার আগের যে ওইটার মধ্যে অই ছিল, কারণ যেহেতু বইটা আগের আমি লিখেছি, এখন আবার নতুন দিয়েছে তোমাদের জন্য, নতুন করে আমি চেঞ্জ করেছি। তো ওটা হচ্ছে ও, ওই, ওই, ই শেষে কিন্তু রস্বই ঠিক হয়ে আছে, কিন্তু আগে ও, 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 উ, রস্বউ শেষে রস্বউ ঠিক হয়ে আছে, কিন্তু প্রথমে এটাও হবে ও। তো রস্বই অর্ধস্বরধ্বনি, রস্বউ অর্ধস্বরধ্বনি। আমরা জানি অর্ধস্বরধ্বনি মোট 4টা, কি কি? রস্বই, রস্বউ, এ, ও, ঠিক আছে? এগুলো হচ্ছে অর্ধস্বরধ্বনি। তো এই হয়ে গেল শেষেরগুলা। এবার দ্বি-স্বরধ্বনি কাকে বলে? দ্বি-স্বরধ্বনির মধ্যে একটা পূর্ণ স্বরধ্বনি, একটা অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে উচ্চারিত হয়, ঠিক আছে? তখনই তাকে আমরা বলি দ্বি-স্বরধ্বনি। চলো আমরা দ্বি-স্বরধ্বনিগুলো একটু খেয়াল করি। যেমন লাউ, আউ, লা, লায়ের শেষে একটা আ উচ্চারণ হচ্ছে, আ যোগ রস্বউ, শেষেরটা অর্ধেক। চাই, তাই, তা, আ যোগ রস্বই, এই যে শেষেরটা অর্ধেক। আ একটা পূর্ণ স্বরধ্বনি, আর অর্ধ স্বরধ্বনি তো 4টা, এই 4টার মধ্যে যে হবে সেই অর্ধ স্বরধ্বনি। তাহলে অর্ধ স্বরধ্বনি, পূর্ণ স্বরধ্বনি মিলে একটা হচ্ছে দ্বি-স্বরধ্বনি। আবারও বলছি, দ্বি-স্বরধ্বনি মানে হচ্ছে পূর্ণ স্বরধ্বনি, অর্ধ স্বরধ্বনি মিলে এটা উচ্চারণ দুইটা হয়। নাই, আ, আ যোগ রস্বই, নাই। যাও, যা, যা শেষে কি আ আর ও, যাও। দুই, এটা আবার একটু মনোযোগ দিতে হবে, আমি ব্যতিক্রমগুলো একটু রং করে দিয়েছি। দুই, দু, এটা রস্বউ, এই যে এটা যদিও কার বর্ণ, কিন্তু নর্মালি এটা কি রস্বউ যোগ রস্বই, ঠিক আছে? অর্ধেক উচ্চারণ হয়েছে। পূর্ণ স্বরধ্বনি, রস্বউ কিন্তু পূর্ণ। অর্ধ স্বরধ্বনির মধ্যে কিন্তু রস্বউ ছিল না। অর্ধ স্বরধ্বনি 4টা, অর্ধ স্বরধ্বনি হচ্ছে রস্বই, রস্বউ, এ, ও, এই 4জন হচ্ছে অর্ধ স্বরধ্বনি। তাহলে রস্বই হচ্ছে অর্ধ, রস্বউ কিন্তু অর্ধ না। ওকে, এবার খায়। একটা মজার ব্যাপার, যদি কোনো বর্ণে মানে শব্দের মধ্যে আমরা অন্তস্থ দেখি, তখন অন্তস্থর পরিবর্তে আমরা এ লিখব, মনে থাকবে এটা, যে কিন্তু প্যাচ লাগায়ও না তুমি। যেমন খায়, একটু বাবা মনোযোগ দিতে হবে, যদি এই জায়গাটা মনোযোগ না দাও তাহলে কিন্তু তুমি পুরাই ধরা খাইবা। খায়, খা, আ শেষে কি উচ্চারিত হচ্ছে মা? আ। কিন্তু নর্মালি তোমার মনে হবে তো অন্তস্থ আছে, কিন্তু অন্তস্থ কি অর্ধ স্বরধ্বনি মা? এই 4টার মধ্যে কি কেউ অর্ধ স্বরধ্বনি না? তাহলে অন্তস্থর পরিবর্তে তোমাকে লিখতে হবে এ, ঠিক আছে? এটা না লিখলে অবশ্যই ভুল হবে, মনে থাকবে এ। তাহলে অর্ধ স্বরধ্বনি হওয়ার জন্য নিচে একটা অবশ্যই হস্রচিহ্ন দিবা, ঠিক আছে? এইবার যায়, তাহলে সেম, যা, আ, অন্তস্থর জন্য এ, খায়, যায়। নয়, ন, অ, ন, অ, নয়ের জন্য অ, নায়ের জন্য আ, নাই যদি হইতো নাই, তাহলে আ যোগ এ, অন্তস্থর জন্য এ দিতাম। যেমন নয়, তাহলে অ যোগ এ, হয়, হ, অ, হাই কিন্তু না, হাই হইলে আ, আর হয় হ, শেষে একটা অ উচ্চারণ হচ্ছে, অ যোগ অন্তস্থর জন্য এ। আমি আবারও টেকনিকটা বলে দিচ্ছি, যদি অন্তস্থ থাকে তার জন্য এ অর্ধ স্বরধ্বনি ব্যবহার করতে হবে, না হয় অবশ্যই অবশ্যই ভুল হবে। আবার পরেরটা মৌ, ঔ, খেয়াল করো, ঔ শেষে রস্বউ ঠিকই আছে, কিন্তু প্রথমে ম, অ হবে না বাবা, তোমাদের এইটুকু মনে রাখার কথা। মৌ, এই যে ঔ, ও এর জন্য আমরা কি কি লিখবো মা? ওকে ভেঙে আমরা কিভাবে লিখবো? ও যোগ রস্বউ, এই যে ও যোগ রস্বউ। বউ, ও যোগ রস্বউ। যৌগিক স্বরধ্বনি দুইটার দিকে তোমাকে ফোকাস করতে হবে। যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি ঠিক যেভাবে আছে এভাবেই লিখতে হবে, তুমি কখনোই অ লিখতে পারবা না। ওই, ও যোগ রস্বই, ঔ, ও যোগ রস্বউ, ঠিক আছে? রস্বই, রস্বউ, আর এখানে ও ঠিকই আছে। নর্মালি যদি তোমাকে আমি বলি এই জায়গাটা একটু দেখো তো, কই, ওই, দেখো তুমি ওইদিকে কয়ের দিকে তাকাইবা না, ওই, ওই এর দিকে তাকাইবা। ওই, ওই মানে কি? ওই মানে ও যোগ রস্বই, এই যে দেখো কই, ওই, এখানে কিন্তু ক উচ্চারণ ফ্যাক্ট না, কটা কিন্তু ওই, ওই হয়ে যাচ্ছে, তো ওই মানে ও যোগ রস্বই। দই, এই দ রস্বই দই, দ, দই, এটা কিন্তু ওইকেই মিন করছে, যদি এটা দেখতে দই, কিন্তু এটা কিন্তু ওইকে মিন করছে। দই মানে ও যোগ রস্বই,
ঠিক আছে, এই দুইটা যৌগিকের বেলায় এই দুইটা তাকাইবা, আর অর্ধ স্বরধ্বনি ওই যে এটার এই সিস্টেমটার বেলায় অন্তস্থ থাকলে তোমাকে অবশ্যই অন্তস্থর পরিবর্তে এই বসাইতে হবে। এই জিনিসটা না হলে তুমি বারবার আটকাইবা, বারবার তুমি ভুল করবা। আর যৌগিক স্বরধ্বনি এই দুইটা যে না জানবে সে বারবার প্রতি পদে পদে গিয়ে আটকায় যাবে। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? ওই, ও যোগ রস্বই, কোনো না কোনোভাবে, যেমন কই, তোমার মনে হইতে পারে ম্যাডাম এটা তো কই, এই যে কটা কোনো ফ্যাক্ট না, এটা শেষে অ শেষে তো অ চলেই আসছে, তাহলে ওই, আচ্ছা অযোগ রস্য ওই, তাহলে কি হইলো? ওই মানে ও যোগ রস্যই, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই এখানে। ও কই মানে অ দিতে পারবা না, কই জিনিসটাই ওই মানে ও যোগ রস্যই, ও যোগ রস্য, ঠিক আছে, ও দিতেই হবে তোমাকে। গেল এটা। এবার চলো আমরা এটা প্র্যাকটিসে যাই। আমি স্বরধ্বনি তো তোমাকে পড়ায় ফেলছি, চলো স্বরধ্বনিটা একটু প্র্যাকটিসে যাই। স্বরধ্বনি আ উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন হবে? আ, আ এটা হচ্ছে বিবৃত, আমরা পড়েছিলাম আ একটু বেশি খোলে মুখ, তাহলে এটা হচ্ছে অর্ধ বিবৃত না, কিন্তু পুরা বিবৃত। পরেরটা, জিভের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার? 3 প্রকার, সম্মুখ, পশ্চাৎ, মধ্য, 3টা। ওকে, বাংলা স্বরবর্ণের উপর চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বুঝাতে? আনুনাসিকতা বুঝাতে, ওই যে নাকে নাকে বাজে এরকম বুঝাতে। যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদের বলে অর্ধ স্বরধ্বনি, অর্ধেক উচ্চারিত হয়, এই যে অর্ধস্বর। পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে দ্বি-স্বরধ্বনি, মনে আছে? অর্ধ আর পূর্ণ দুইটা মিলে দ্বি-স্বরধ্বনি, আর যেটা পুরো উচ্চারিত হয় না তাকে অর্ধ স্বরধ্বনি বলে। লাউ, আউ, লা, লা এখানে মেন না, লা শেষে কি উচ্চারিত হচ্ছে? আ যোগ রস্যৌ, এই যে আ যোগ রস্যৌ, ঘ নম্বর। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কয়টা বাবা পড়েছিলাম আমরা? 4টা, রস্য ই, রস্য উ, এ, আর কি পড়েছিলাম মা? ও, এই 4টা। ওকে, 4টা। দ্বি স্বরধ্বনির প্রতীক দুটি কি কি? দেখো তো, দ্বি স্বরধ্বনির প্রতীক বাংলা বর্ণমালায়, বা ওইটা বাদ, বা বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুটি কি কি? যে যৌগিক স্বরধ্বনি দুটা কি কি মা? ওই আর ঔ, ঘ নম্বর, মনে আছে? যৌগিক স্বরধ্বনি ওই, ঔ, এই দুইটা, ঠিক আছে, অথবা দ্বি স্বরধ্বনি মানে এটার মধ্যে একটা পূর্ণ একটা অর্ধ আছে, এই তো যৌগিক স্বরধ্বনি। তাহলে কি কি মা? ওই, অ কিন্তু আসবে না, নতুন নিয়ম কি আসবে? ও যোগ রস্যই, ও যোগ রস্য উ, ঠিক আছে। বাংলা বর্ণমালায় দ্বিস্বর বা যৌগিক স্বরধ্বনির চিহ্ন কয়টি? দ্বিস্বর বা যৌগিক স্বর, যৌগিক স্বর কয়টা বা দ্বিস্বর 2টা। ঠোঁটের উন্মুক্তির ভিত্তিতে স্বরধ্বনি কত প্রকার? ঠোঁটের উন্মুক্তি ওই যে খোলা বা বন্ধ, এটাকে উন্মুক্তি বলে। সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত, বিবৃত, 4টা ছিল। নিচের কোনটি দ্বি স্বরধ্বনির উদাহরণ? চলো তোমার একটু খেয়াল করি আমরা। এটা হবে শিউলি। কেন? কারণ আমরা জানি দ্বি স্বরধ্বনির মধ্যে অবশ্যই অর্ধ স্বরধ্বনি থাকতে হবে, আর অর্ধ স্বরধ্বনিকে রস্য উ, রস্য ই, এ, ও, তাহলে এই হচ্ছে রস্য উ। নিচের কোনটির উচ্চারণ কেন্দ্রীয় উষ্ঠাধর বিবৃত? একটু আমরা এই বিষয়টা একটু খেয়াল করব, এটা আমরা পারবো না যদি আমরা আগের ক্লাস না দেখি বা বইটা একটু না দেখি, ঠিক আছে। নিচের কোনটির উচ্চারণ উষ্ঠাধর বা বিবৃত? বিবৃত মানে কি? বিবৃত কথার মানে হচ্ছে মানে পূর্ণ খোলে, যেমন এ, ও, আ। আমরা এমনিতেও কিন্তু বুঝতে পারি যে এটা বিবৃত, বিবৃত কথা বললেই পুরাটা মুখ খোলে উষ্ঠাধর দিয়ে আ, তাহলে এটা হবে আ। আর 13 নম্বর, উচ্চারণ অনুযায়ী উচ্চ মধ্য পশ্চাৎ উষ্ঠধর গোলাকৃতি স্বরধ্বনি কোনটি? খুব জটিল। উচ্চ মধ্য পশ্চাৎ উষ্ঠাধর গোলাকৃতি মানে গোল উচ্চারণ হবে ও, ওটাই একমাত্র গোল উচ্চারণ হয়, গ নম্বর। উচ্চারণগত অবস্থান অনুসারে নিম্ন মধ্য স্বরধ্বনি কোনটি? এটা একটা চিত্র আছে বইয়ের, ওটা দেখলেই তোমরা নিজেই বুঝে যাবে, একটা ছক আছে। উচ্চারণগত অবস্থান অনুসারে নিম্ন মধ্য স্বরধ্বনি হচ্ছে মানে নিম্ন মধ্য যেটা সেটা হচ্ছে অ, ঠিক আছে। ব্যঞ্জন ধ্বনি খুবই মজার এবং খুবই সহজ, অনেকে কঠিন মনে করে, কিন্তু আমি এটা মজাই তোমাদেরকে করাবো। ব্যঞ্জন ধ্বনিকে 4 ভাগে ভাগ করতে পারি।
উচ্চারণ স্থান অনুযায়ী বিভাজন করতে পারি, উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বিভাজন করতে পারি, ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী বিভাজন করতে পারি, ধ্বনি সৃষ্টিতে বায়ু প্রবাহের মাত্রা অনুযায়ী বিভাজন করতে পারি। তার মানে বিভাজন কয়ভাবে করতে পারি? ব্যঞ্জন ধ্বনিকে 4 ভাবে। আমরা নিচ থেকে শুরু করব। ধ্বনি সৃষ্টিতে বায়ু প্রবাহের মাত্রা, ওগুলো তো আমি একটু পরে যাব, ওই দুইটাকে আলাদা করে উচ্চারণ, ওটা আর এই তিনটাকে একসাথে পড়াইতে পারবো। এই তিনটা জিনিসকে একসাথে একটা ছকের মাধ্যমে পড়াইতে পারবো, আর ওটাকে আলাদা পড়াইতে হবে, ঠিক আছে? ধ্বনির কম্পন, ধ্বনির সৃষ্টিতে বায়ু প্রবাহ, ঠিক আছে? চলো, এই হাতের রেখাটা অনেকেই হয়তো পড়েছো বা জানো। তিনটা জিনিসকে আমরা এটা দিয়ে প্রকাশ করতে পারবো। আমি এটাতে একটু পরে যাব, আগে আরো একটু সহজ জিনিস তোমাকে একটু দেখাইনি, এটারও পরে। আচ্ছা, আমরা দেখব প্রথমে কি বলেছি এখানে, কিসের, এটা হচ্ছে এই যে দেখো, উচ্চারণের প্রকৃতি, ধ্বনির কম্পন, ধ্বনি সৃষ্টিতে বায়ু প্রবাহ। খেয়াল করবা, ধ্বনি সৃষ্টিতে বায়ু প্রবাহ, বায়ু কম বা বেশি, ধ্বনির কম্পন কম বা বেশি, মানে গলা কাঁপে কম বা বেশি, তার উপর ভিত্তি করে চলো ধ্বনি সৃষ্টিতে বায়ুর প্রবাহ, মানে বায়ুটা কেমন আসছে, একটু জোরে আসতেছে হাওয়াটা নাকি একটু কম আসতেছে না, এরকম ওইটার উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। বায়ুর প্রবাহ অল্প প্রাণ, মহাপ্রাণ। মনে থাকবে, অল্প প্রাণ মানে যখন বায়ুর প্রবাহ কম হবে তখন তাকে অল্প প্রাণ বলে, আর যখন বায়ুর প্রবাহটা বেশি হবে তখন তাকে মহাপ্রাণ বলে। আর মানে কণ্ঠের যে কম্পনের মাত্রা অনুযায়ী ধ্বনির কম্পন মাত্রা, মানে কোন ধ্বনিটা কিভাবে উচ্চারণ করছি, কাঁপছে, যেমন ক, খ, গ, ঘ। এই যে আমি উচ্চারণ করছি গ, ঘ, ক, খ, গ, ঘ, এই যে ধাপে ধাপে আমার কণ্ঠ কিন্তু কাঁপছে, এবং মানে ধ্বনির কম্পন আমার এই জায়গাটা কাঁপছে, গ, ঘ। তুমি শোনো, গ, ঘ। ক, খ যতটা সহজে বলা যাচ্ছে, গ, ঘ বলতে গেলে কম্পনটা একটু বেশি হচ্ছে, একটু ঝাঁকি খাচ্ছে আমার কণ্ঠটা। এটাই হচ্ছে এর ওর উপর, তার মানে ধ্বনির কম্পনের উপর নির্ভর করে আমি আরও দুই ভাগে ভাগ করতে পারি, ঘোষ, অঘোষ, ঠিক আছে? অর্থাৎ অঘোষ হচ্ছে কম, ঘোষ হচ্ছে বেশি। চলো, এবার আরও একটা বিষয় আছে, গেল দুই ধরনের। এবার আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে উচ্চারণের প্রকৃতি অনুযায়ী। আচ্ছা, উচ্চারণের প্রকৃতিটা মনে রাখার জন্য আমি একটা সূত্র, মানে নিয়ম লিখেছি তোমাদের জন্য। আচ্ছা, উচ্চারণের প্রকৃতি অনুযায়ী এগুলোকে যে কয়টা প্রকারভেদ আছে এগুলো যদি সব আমি বলি তুমি মনে রাখতে পারবা না। তো মনে রাখার একটা টেকনিক, আমি এটা এখানে লিখি নাই ভুলে, এটা আমি তুলে দিব, তোমাদের পিডিএফে দিয়ে দিব। গল্পটা আমি বানিয়েছি, প্রকৃতির উষ্ণ স্পর্শে নাকের পাশে তাড়াতাড়ি কম্পন শুরু হয়ে যায়। তাহলে চলো এগুলো দিয়ে কি বুঝাইছি কোনটা দিয়ে, আমি কিন্তু এখনো ছকটা পুরো বুঝাই নেই, হাতটা একটু পরে বুঝাবো। আগে আমি ছোট ছোট ধাপে যাচ্ছি। প্রথমে গেলাম আমি অল্পপ্রাণ, মহাপ্রাণ, এটা হচ্ছে ইসের উপর ভিত্তি করে আমার গেল, বায়ু প্রবাহের মাত্রার উপর। আর ধ্বনির কম্পনের উপর গেল অঘোষ, ঘোষ। এবার আসে উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বেশ কয়েক প্রকারে ভাগ করা যায়, 6-7 প্রকার। সেগুলো মনে রাখার জন্য আমি একটা গল্পের মতো তৈরি করেছি। সেটা হচ্ছে প্রকৃতির উষ্ণ স্পর্শে, প্রকৃতি মানে হচ্ছে উচ্চারণের প্রকৃতি, আর উষ্ণ মানে হচ্ছে উষ্ম ব্যঞ্জন, স্পর্শ মানে স্পর্শ ব্যঞ্জন। তাহলে উষ্ণ স্পর্শে নাকের পাশে, নাক মানে হচ্ছে নাসিক্য, পাশে মানে হচ্ছে পার্শ্বিক ব্যঞ্জন, তাড়াতাড়ি মানে হচ্ছে তাড়িত ব্যঞ্জন, কম্পন শুরু হয়ে যায়, কম্পন মানে কম্পিত ব্যঞ্জন। আবারও বলছি, প্রকৃতির উষ্ণ স্পর্শে নাকের পাশে তাড়াতাড়ি কম্পন শুরু হয়ে যায়, ঠিক আছে? তাহলে প্রকৃতির উষ্ণ স্পর্শে আমার নাকের পাশে তাড়াতাড়ি কম্পন শুরু হয়ে যায়, ঠিক আছে? তাহলে মিল রাখার জন্য দিয়েছি, আমি এটা পরে লিখে দিব, এখানে দেই নেই, আমি ওখানে দিয়ে দিব না পরে। তো এটা যদি মনে রাখতে পারো তুমি, আমি এদিক থেকে দেখাই, তাহলে তুমি মানে ওইখানে গেলে বুঝতে পারবা। তো এই যে আমি গল্পটা বললাম, এই গল্পটা দিয়ে বোঝা গেল স্পর্শ ব্যঞ্জনগুলো হচ্ছে মোট 20টা। কি কি স্পর্শ ব্যঞ্জনগুলো আমরা এবার হাত দিয়ে আস্তে আস্তে আমি বুঝাবো। তাহলে অল্প বা মহা দিয়া আমরা আমাদের এই হাতের আঙুলটা যদি এই পাশে রাখি তাহলেই আমরা বুঝতে পারবো অল্প, মহা। প্রথমটা হচ্ছে অল্প প্রাণ, পরেরটাকে বলে মহাপ্রাণ, আবার অল্প প্রাণ, মহাপ্রাণ, 4টা। আর এই আঙুলটাকে বলে নাসিক্য ব্যঞ্জন, ঠিক আছে? এটা টোটাল নাসিক্য। তো গেল, নর্মালি তুমি আগে ছোট থেকে শুরু করো, বায়ু প্রবাহের কম্পন, অল্প মহা, অল্প মহা, আমাদের আঙুল দিয়ে মনে রাখতে পারি আমরা, অল্প মহা, অল্প মহা।
তাহলে অল্প মহা যদি এভাবে যদি হয় অল্প মহা নাসিক্য ব্যঞ্জন। তো এখন বা এই ডান হাতটা কি তুমি ধরতে পারো, অল্প মহা নাসিক্য ব্যঞ্জন এটা হচ্ছে। তো অল্প মানে কোনগুলা? নর্মালি আমরা ক খ সিরিয়ালি পড়ে যাব, ক খ গ ঘ উও, তাহলে উওটা হচ্ছে নাসিক্য, তাহলে ক গ প্রথম আর তৃতীয় এটা হচ্ছে অল্প, আর দ্বিতীয় আর চতুর্থ হচ্ছে মহা। এভাবে তো আমরা মনে রাখতেই পারবো। এবার আসি অঘোষ ঘোষ। প্রথম তিনটা খেয়াল করো, প্রথম দুইটা হচ্ছে অঘোষ। আবারও বলছি, ক খ মানে এই প্রথম দ্বিতীয় সিরিয়াল অঘোষ মানে এখানে কম্পনটা খুব বেশি হয় না, আর ঘোষ মানে এগুলো মারাত্মক লেভেলের কম্পন হয়, একটু বেশি কম্পন হয়, এই তিনটাকে বলা হচ্ছে ঘোষ। ঠিক আছে, গেল। এবার এগুলোর মধ্যে ক খ গ ঘ এই যে এই চারটা এইটা বাদে নাসিক্য এটা বাদ, ওইটা বাদ দিলে ক খ গ ঘ চ ছ জ ঝ ট ঠ ড ঢ ত থ দ ধ প ফ ব ভ, এই যে 4-5-20টা এই নাসিক্যটা বাদ দিলে এদেরকে বলে স্পর্শ ব্যঞ্জন। আবারও বলছি, স্পর্শ ব্যঞ্জন কয়টা? মোট 20টা। ক থেকে ঘ, চ থেকে জ, মানে ওই ন ম ওগুলা নাই। ঠিক আছে, তাহলে স্পর্শ ব্যঞ্জন মোট 5টা। যদি আর স্পর্শ ব্যঞ্জনকে স্পৃষ্ট ব্যঞ্জনও বলে। ঠিক আছে, আবারও বলছি, স্পর্শ ব্যঞ্জনকে স্পৃষ্ট ব্যঞ্জনও বলে, মনে থাকবে? ঠিক আছে, তো গেল এটা। এরপর আরেকটা যেটা ব্যঞ্জন আমার দরকার, মানে এই একটাই তুমি ওখান থেকে পাইছো, ওই হাতটা দিয়ে পুরো তুমি বুঝাই দিছো। ঠিক আছে, এখান দিয়ে তার মানে এই হাত দিয়ে আমি বায়ু প্রবাহটা বুঝাইতে পারলাম অল্প মহা, আমি অঘোষ বুঝাইতে পারলাম। অঘোষ মানে বেশি কাঁপে না, ঘোষ মানে বেশি কাঁপে। ঠিক আছে, এই তিনটাকে বলা হচ্ছে ঘোষ। তার মধ্যে প্রথমটা অল্প, দ্বিতীয়টা মহা, আবার আরেকটা অল্প, আবার মহা, আর এটা হচ্ছে নাসিক্য ব্যঞ্জন, এটা একাই এই আঙুলটা। ঠিক আছে, আর নর্মালি ক খ গ ঘ যেগুলো এই 20টা মিলে হচ্ছে স্পর্শ ব্যঞ্জন। এইবার আরেকটা মজার ব্যাপার, সেটা হচ্ছে এই ছকটা দিয়ে আমি অনেক কিছু বুঝাইতে পারি, কিন্তু কিছু কিছু ব্যতিক্রম পারবো না, সেগুলোর জন্য হাতটাও নিয়েছি, আমিও একটা ছক বানাইছি আমি নিজেও। আমি কিন্তু উচ্চারণের প্রকৃতির মধ্যেই আছি, আমি এখনো কিন্তু উচ্চারণের স্থানে যাইনি। এরপরে আমার যেটা সেটা আর এখান থেকে পাবো না। এবার হচ্ছে পার্শ্বিক ব্যঞ্জন। আবার বলি, প্রকৃতির উষ্ণ স্পর্শে স্পৃষ্ট গেলে এবার উষ্ণ মানে উষ্ম ব্যঞ্জন, উষ্ম ব্যঞ্জন মোট 3টাকে বলে। ওর সাহস কত, উষ্মাকে দেখে শীষ দেয়, এই কথাটা মনে রাখবা। ওর সাহস কত, উষ্মাকে দেখে শীষ দেয়। আচ্ছা, সাহস মানে কি? সাহস লিখতে দন্তস্ব হ তালব্যস্য, এই দন্তস্ব হ তালব্যস্য এই 3টাই উষ্ম ব্যঞ্জন। আবারও বলছি, তাহলে ওর সাহস কত, উষ্মা একটা মেয়ের নাম ধরে নাও, তাহলে উষ্ম ব্যঞ্জন মানে সাহস, দন্তস্ব হ তালব্যস্য। তার মধ্যে আবার দন্তস্ব আর তালব্যস্য এই দুইটাকে শীষ ধ্বনি বলে। হ্যাঁ, এগুলি কেন? তার মানে আমরা বলি যে ছেলেটার সাহস কত, উষ্মাকে দেখে শীষ দেয়, ধরো এরকম। তো দন্তস্ব তালব্যস্য হ এই 3টা হচ্ছে আমার উষ্ম ব্যঞ্জন। তার মধ্যে দন্তস্ব তালব্যস্যকে শীষধ্বনি বলে, কারণ এগুলো অনেকক্ষণ শ্বাস আটকে রাখতে পারে, এই জন্য এদেরকে শীষধ্বনি বলে। তাহলে আলাদা করে উষ্ম ব্যঞ্জন 3টা, তার মধ্যে তালব্যস্য দন্তস্ব হচ্ছে শীষধ্বনি। কার বেলায়? উচ্চারণের প্রকৃতির বেলায়। এগুলো এই তালব্যস্য কিন্তু আবার উচ্চারণের স্থানে গেলে সে কিন্তু তালব্য ব্যঞ্জন হয়ে যাবে। আমি একটু পরে ব্যাখ্যা করবো এটা। তাইলে আমি গল্পটা যে বলেছিলাম, কি বলেছিলাম গল্পটা, যে প্রকৃতির উষ্ণ স্পর্শে, তাহলে উষ্ণ গেল উষ্ম ব্যঞ্জন, স্পর্শ গেল স্পৃষ্ট ব্যঞ্জন। আমার নাকের পাশে, নাক মানে নাসিক্য, তাহলে নাসিক্য ব্যঞ্জন মানে তো তুমি জানো, ওই যে আঙুলটা দেখাইলাম এখানে, এগুলোকে নাসিক্য ব্যঞ্জন বলবো আমরা। ঠিক আছে, এদেরকে ম দন্তন্য মূর্ধন্য, ওকে, নাসিক্য গেল। এবার আমার নাকের পাশে মানে পার্শ্বিক, এই যে পার্শ্বিক ব্যঞ্জন, উচ্চারণের প্রকৃতি অনুযায়ী পার্শ্বিক ব্যঞ্জন বলে লকে, কারণ ল উচ্চারণের সময় হাওয়া এই 2 পাশ দিয়ে বের হয়ে যায়। ল তুমি নিজে ল বলে দেখো, ল বললে 2 পাশ দিয়ে জাস্ট হাওয়া বের হচ্ছে, ল এই 2 পাশ দিয়ে হাওয়া বের হয় বলেই লকে পার্শ্বিক ব্যঞ্জন বলে। যেমন ধরো তোমাকে বলল লাল, এই লাল শব্দটার মধ্যে উচ্চারণের প্রকৃতি অনুযায়ী লাল শব্দের ল কোন ধরনের ব্যঞ্জন, তাহলে আমরা বলবো পার্শ্বিক ব্যঞ্জন। ঠিক আছে, বা লাল শব্দটি ধরো 2 পাশ দিয়ে হাওয়া বের হয়ে যাবে কখন, তখন আমরা বলবো উচ্চারণের প্রকৃতি অনুযায়ী। ঠিক আছে, ওকে। এই লাল শব্দটা আবার একটু অন্যরকম, আমি পরে আবার ব্যাখ্যা করব। এরপরে আসি কম্পিত ব্যঞ্জন। কম্পিত মানে কম্পন, কাঁপে। কোন শব্দ উচ্চারণের সময় কাঁপে? র। আবারও বলছি, র। চানাচুর, যখন তুমি এরকম করে বলতে পারবা র, দেখো র, যে কোনো তুমি র নর্মালি বল, তোমার দেখবা তোমার এটা কাঁপবে, তোমার জিহ্বাটা দেখো
এই যে খেয়াল করো, জীব একাধিকবার অতি দ্রুত দন্তমূলকে আঘাত করে, একাধিকবার অতি দ্রুত, র র র র, এরকম করে বলে দেখো। তার মানে র চাচুর এরকম শব্দটা হইলে এটাকে বলে কম্পিত ব্যঞ্জন। কম্পিত ব্যঞ্জনও উচ্চারণের প্রকৃতি অনুযায়ী। মনে রাখবা, উচ্চারণের স্থান আর কম্পিত উচ্চারণের প্রকৃতি দুটার মাঝে কিন্তু প্যাচ আছে। আর উচ্চারণের প্রকৃতিগুলো মনে রাখার জন্য একটা গল্পই বানাই দিছি তোমাদেরকে, ঠিক আছে? এবার তাড়িত ব্যঞ্জন, ওই যে আমার নাকের পাশে আমার তাড়াতাড়ি কম্পন শুরু হয়ে যায়, তাহলে তাড়াতাড়ি মানে হচ্ছে যেটা কিনা মূর্ধায় টোকা দিয়ে একবার ছুঁয়ে যায়। ডয় শূন্য র, ঢয় শূন্য র। তার মানে যেহেতু তাড়িত লেখাটার মধ্যে ডয় শূন্য র আছে, তাহলে ডয় শূন্য র, ঢয় শূন্য র। এটা আবার যদি বলে মূর্ধায় একবার টোকা দিয়ে একবার ছুঁয়ে যায়, কোন ব্যঞ্জন? তাড়িত ব্যঞ্জন, ঠিক আছে? তাহলে এই গেল উচ্চারণের প্রকৃতি অনুযায়ী। এগুলো কিন্তু আমরা এই হাতের এই ছকটা দিয়ে পড়া সম্ভব ছিল না আমাদের, ঠিক আছে? তার মানে এখান থেকে আমি অল্পপ্রাণ, মহাপ্রাণ, অঘোষ, ঘোষ এইটুকু আমি শিখতে পেরেছি। এখন উচ্চারণের প্রকৃতিটা আমাকে আলাদা করে শেখা লাগলো। তা আলাদা করে শেখা, আবারও বলে দিচ্ছি, প্রকৃতির উষ্ণ স্পর্শে আমার নাকের পাশে তাড়াতাড়ি কম্পন শুরু হয়ে যায়, ঠিক আছে? পার্শ্বিক ব্যঞ্জন, দুই পাশ দিয়ে হাওয়া বের হয়ে যায়, ল ল, কম্পন কাঁপে, র। তাড়িত ব্যঞ্জন, তাড়িত লেখাটার মধ্যে ডয় শূন্য র আছে, ডয় শূন্য র, ঢয় শূন্য র, ওকে? এরপরে স্পৃষ্ট ব্যঞ্জন বা স্পর্শ ব্যঞ্জন, এদেরকে 20টা মোট, ক থেকে ঘ, মানে শেষের এই আঙুলটা নাই, ও, মূর্ধন্য ন, দন্তন্য বা ম, এই বর্ণগুলো নাই, ঠিক আছে? এরপরে আরেকটা যেটা উষ্ম ব্যঞ্জন, ছেলেটির সাহস কত, উষ্মাকে দেখে শীষ দেয়। উষ্মা মানে উষ্ম ব্যঞ্জন, সাহস দন্তসহ তালব্যস্য তিনটে মিলে উষ্ম ব্যঞ্জন। এই তিনটির মধ্যে দন্তস্ব তালব্যস্য এই দুইটাকে শীষধ্বনীয় বলে, কারণ এদের উচ্চারণ করার সময় শীষের মতো আওয়াজ হয় এবং শ্বাস অনেকক্ষণ ধরে রাখা যায়, তাই এদেরকে শীষধ্বনীয় বলা হয়। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি পার্শ্বিক, কম্পিত, তাড়িত এই তিনটা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট এবং উষ্ম ব্যঞ্জন, অবশ্যই আশা করি পারবা। এবার আমি যাব যেটা, সেটা মোটামুটি উচ্চারণের প্রকৃতি শেষ। এখন আমি পড়াবো উচ্চারণের স্থান অনুযায়ী বিভাজন। উচ্চারণের স্থান অনুযায়ী মোট 7 প্রকার উচ্চারণের স্থান অনুযায়ী। তার মধ্যে আমরা এখানে এই আঙুল দিয়েই 5টা পড়তে পারি, 5 বারে 5টা। প্রথমটা কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, উষ্ঠ। তবে এর মধ্যে আরও আছে কণ্ঠনালীয় আছে আর দন্তমূলীয় আছে। মনে রাখো, দন্ত, দন্তমূলীয়, কণ্ঠ, কণ্ঠনালীয়, ঠিক আছে? চলো আমি একটু এই যে এখানে লিখেছি তোমাদের সুবিধার জন্য কোনগুলো কি। আমরা যদি নর্মালি উষ্ঠ ব্যঞ্জন দিয়ে শুরু করি, উষ্ঠ মানে ঠোঁট, উষ্ঠ মানে ঠোঁট, প, ফ, ভ, ব, ব, ভ, ম, এদেরকে তুমি উষ্ঠ ছাড়া, উচ্চারণের স্থানের কথা বলছি এখন, ঠোঁট ছাড়া উচ্চারণ করতে পারবা না। দেখো, ঠোঁট ধরে রাখো, প, ফ, ব, ভ, ম। তুমি ঠোঁট ধরো, একটা উচ্চারণ হচ্ছে না। হচ্ছে কি? তুমি দেখো, আমি চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। তার মানে প, ফ, ব, ভ, ম ঠোঁট লাগে, উষ্ঠ ব্যঞ্জন বলে এদেরকে, ঠিক আছে? ব্যাস। আর উচ্চারণের প্রকৃতি অনুযায়ী স্পৃষ্ট ব্যঞ্জন পাশে দিয়েছি। উষ্ঠর পরেই আসে, ঠোঁটের নিচেই আছে দাঁত, দন্ত ব্যঞ্জন। দন্ত মানে জীবের ডগা, এর মুখ, এই দেখো মুখ্য বাক প্রত্যঙ্গ, মানে উষ্ঠ ব্যঞ্জন নিচের ঠোঁট মেইন, উপরেরটা হচ্ছে পরে, মানে গৌণ, মুখ্য হচ্ছে নিচেরটা। যেমন আমি নিচেরটাকে প, ফ, কিন্তু আমি যদি মুখ্য হচ্ছে এইটা, আমি যে এটাকে ধরে রাখি, এটা যাইতে দিব না ওইখানে, হ্যাঁ, এটাকে যেতে দিব না। দেখো, প বলতে গেলেই এটা আগে চলে যাচ্ছে, মানে এটা যেতেই হবে, এটা না গেলে হবে না, পারবো না, হচ্ছে না। তার মানে মুখ্য হচ্ছে নিচেরটা, উপরটা ধরে রাখি প, দেখো তো উপরটা যাবে না, কিচ্ছু করবো না, কিন্তু নিচেরটা এসে টোকা দিয়ে যাচ্ছে উপরটাকে, প, ফ, ব, কোনো সমস্যা নেই, কিন্তু নিচেরটা ধরে রাখলে হচ্ছে না। তার মানে মুখ্যকে, প্রধান ভূমিকা কে পালন করছে এখানে? নিচের ঠোঁটটা পালন করছে, ওকে? দন্ত ব্যঞ্জন, জিভের ডগাটা হচ্ছে মেইন, জিভটা গিয়ে দাঁত কিন্তু আসে না, জিভ গিয়ে টোকা দেয়, হ্যাঁ, জিভ গিয়ে খোঁচা দেয়, তাহলে জিভের ডগাটা হচ্ছে মেইন। দন্ত কেমনে বুঝবা? ত, থ, দ, ধ, দন্ত ন, ওই দন্ত ন কথাটা আছে, এবং ত, থ, দ, ধ, তার মানে ত, থ, দ, ধ, এই 4টাই হচ্ছে দন্ত ব্যঞ্জন, ঠিক আছে? তাহলে দাঁত লাগবে, দেখো, ত, থ, দ, ধ। জিহ্বা না ধরে তথ বলো, জীবনেও হবে না, ঠিক আছে? মানে তোমার দাঁতে গিয়ে টোকা, তুমি নিজে উচ্চারণ করে দেখো, ত, থ, দ, ধ, দাঁতের এই জায়গাটার সাথে ওই জিহ্বাটা হালকা করে লেগে যায়, ত, থ, দ, ধ, ন। এখন একটা মজার ব্যাপার, ত, থ, দ, ধ বলার সাথে সাথে
তুমি খুব মনোযোগ দিয়ে তোমার দিকে খেয়াল করবা, ন যখন বলবা দাঁতে না গিয়ে দাঁতের যে দন্ত মূল, দাঁতের যে গোড়াটা, ওখানে এসে নয়ে টোকা দেয়। খেয়াল করো তো, ত থ, প্রত্যেকবার খেয়াল করো, বারবার দাঁতের এই জায়গাটা লাগছে, ত থ দ ধ ন। খেয়াল করো, ন বলতে গেলেই মূল, ওই যে ওচা যে জায়গাটা আমাদের দন্ত মূল দাঁতের গোড়াতে গিয়ে লেগে যাচ্ছে ন। এখন আর দাঁতে লাগে না, ত, কিন্তু ত দাঁত ছাড়া হবে না, ত থ দ ধ, এই জন্য বলে দন্ত ব্যঞ্জন। আর যেহেতু দন্ত ন গিয়ে ওইখানে লাগে, দন্ত ন দন্ত স, এই দুইটা দাঁতের গোড়া ছাড়া উচ্চারণ করা যায় না, এই জন্য এদেরকে বলে দন্তমূলীয় ব্যঞ্জন। সো আমি বুঝাতে পারছি, চারটা দন্ত ব্যঞ্জন আর দন্তমূলীয় ব্যঞ্জন হচ্ছে দন্ত ন, দন্ত স, র, ল। এই ল উচ্চারণের স্থান অনুযায়ী ল হচ্ছে দন্তমূলীয়, কিন্তু উচ্চারণের প্রকৃতি অনুযায়ী পার্শ্বিক ব্যঞ্জন, দুই পাশ দিয়ে হাওয়া বের হয়ে যায়, ল কিন্তু তখন পার্শ্বিক ব্যঞ্জন। এই র কম্পিত ব্যঞ্জন, উচ্চারণের প্রকৃতি অনুযায়ী কম্পিত ব্যঞ্জন, চানাচুর, কিন্তু উচ্চারণের স্থান অনুযায়ী এই র হচ্ছে দন্তমূলীয় ব্যঞ্জন। ওকে, তার মানে স্থান না প্রকৃতি, এই দুইটা বিষয় তোমাকে খেয়াল করতে হবে। মূর্ধন্য ব্যঞ্জন, ট ঠ ড ঢ মূর্ধন্য ন, আমরা জানি না মূর্ধন্য মানে ওই সিরিয়ালটা ট ঠ ড ঢ মূর্ধন্য ন, ঠিক আছে, ওই জায়গাটাই হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন। সো ট ঠ ড ঢ, তবে মূর্ধন্য ন ওটা আর এখানে নাই, এই চারটা ট ঠ ড ঢ মূর্ধন্য ব্যঞ্জন, তার মধ্যে তাড়িত ব্যঞ্জনের ওই দুইটাও আছে, ডয় শূন্য র ঢয় শূন্য র, এদেরকে এই যে ড ঢ, তাই ডয় শূন্য র ঢয় শূন্য র, এই 6 জন হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন। ঠিক আছে, এদের মুখ্য বাক প্রত্যঙ্গ জীবের ডগা, ঠিক আছে, এই তিনটাই দন্তমূল, দন্ত, মূর্ধন্য, এদের উচ্চারণ করতে জীবের ডগাই লাগে। তালব্য ব্যঞ্জনটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নর্মালি আমরা শিখেছি, তুমি দেখো চ ছ জ ঝ, খেয়াল করো, চ ছ জ ঝ কি হচ্ছে আমাদের ইও, চ ছ জ ঝ ইও, কিন্তু এদেরকে বলা হচ্ছে তালব্য ব্যঞ্জন। আর এই শটার নাম তালব্য স, এই জন্য এটা তালব্যর মধ্যে আসছে। এখন তোমাকে বলবে উচ্চারণের স্থান অনুযায়ী তালব্য স কোন ব্যঞ্জন, তখন আমরা মানে শটা কোন ব্যঞ্জন, তখন আমরা বলবো তালব্য ব্যঞ্জন। কিন্তু উচ্চারণের প্রকৃতি অনুযায়ী যদি আমরা বলি এই শটা কোন ব্যঞ্জন, তালব্য স, তখন এটা হচ্ছে উষ্ম ব্যঞ্জন। খেয়াল করেছো, উচ্চারণের স্থান না প্রকৃতি, এটা কিন্তু তুমি যদি প্যাস লাগো তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। আর যেহেতু এটার নাম তালব্য স, তাহলে তালব্য ব্যঞ্জনের মধ্যে উচ্চারণের স্থানের মধ্যে আসবে, কিন্তু প্রকৃতির বেলায় সে তালব্য নাকি সেটা বিষয় না, সে উষ্ম ব্যঞ্জন হয়ে যায়, উচ্চারিত হয়। কণ্ঠনালীয় ব্যঞ্জন খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা আসার সম্ভাবনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ, এই হ হচ্ছে কণ্ঠনালীয় ব্যঞ্জন, ঠিক আছে। তার মানে এই যে উষ্ঠ, দন্ত, দন্তমূলীয়, মূর্ধন্য, তালব্য, কণ্ঠ ব্যঞ্জন, কণ্ঠনালীয় ব্যঞ্জন। কণ্ঠ হচ্ছে ক খ গ ঘ, এগুলো তো আমরা জানি প্রথম থেকে, ও, ঠিক আছে। আর এই যে হটা হচ্ছে ধ্বনিদ্বারের দুটি পাল্লা লাগে উচ্চারণ করতে, ধ্বনিদ্বারের দুটা পাল্লা লাগে, তাহলে ধ্বনিদ্বারের দুটি পাল্লা লাগে কাকে উচ্চারণ করতে, হ। আবার হ কি ব্যঞ্জন, উচ্চারণের স্থান অনুযায়ী কণ্ঠনালীয় ব্যঞ্জন। আর হ প্রকৃতি অনুযায়ী কোন ব্যঞ্জন, উষ্ম ব্যঞ্জন, ঠিক আছে। তাহলে আমরা দুই ধরনের ব্যঞ্জন নিয়ে আলোচনা করলাম। তাহলে এই ছকটা দিয়ে আমরা মূলত ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ এই শিখে গেলাম। আর স্পেসিফিক তেমন কিছু শেখা যায় না এটা দিয়ে, কিন্তু এই ছকের মাধ্যমে বা আমরা ওই গল্পটা আমি লিখে দিব, গল্পটা দিয়ে শিখে যাবা, কেমন। এবার আসি কিছু প্র্যাকটিস। দ্বিউষ্ঠ ধ্বনি নামে পরিচিত কোনটা, দ্বিউষ্ঠ ধ্বনি মানে উষ্ঠ ব্যঞ্জন, বা দ্বিউষ্ঠ মানে দুইটা ঠোঁট লাগে, এই জন্য ঠোঁটকে বোঝায়। জীবের ডগার উপরের পাটির দাঁতের সাথে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে উচ্চারিত ধ্বনি দন্ত ব্যঞ্জন। আবার বলি, জীবের ডগা উপরের পাটির দাঁতের, এই ডগাটা উপরের পাটির দাঁতের সাথে যদি লাগে দন্ত ব্যঞ্জন, আর জীবের ডগা যদি উপরের পাটির দাঁতের দন্ত মূলে গিয়া লাগে, দাঁতে না, দন্ত মূলে গিয়া লাগে, বা দাঁতের গোড়ায় যদি গিয়া লাগে, দাঁতে না দাঁতের গোড়ায়, তখন হবে দন্তমূলীয় ব্যঞ্জন। মনে থাকবে। আমি কি বুঝাইতে পারছি? এবার কণ্ঠ ব্যঞ্জনের মুখ্য বাক প্রত্যঙ্গ হলো জীবের পেছনের অংশ। কণ্ঠ ব্যঞ্জন ক খ গ ঘ, ক খ গ ঘ, এগুলো উচ্চারিত হয় জীবের এই একদম গোড়া থেকে, ক খ এরকম উচ্চারণ হয়ে আসে। দুটি বাক প্রত্যঙ্গ পরস্পর সংস্পর্শে এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে উৎপন্ন ধ্বনি স্পৃষ্ট ব্যঞ্জন। ওই যে স্পর্শ বা স্পৃষ্ট, আবারও বলছি, দুটি বাক প্রত্যঙ্গ সংস্পর্শে এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে, যেহেতু সংস্পর্শে আসে বলি এর নাম স্পর্শ ব্যঞ্জন বা স্পৃষ্ট ব্যঞ্জন। ওই যে ক থেকে ম যদিও বলবো না আমরা, কারণ শেষের সিরিয়ালটা নাই 20টা। ফুসফুস থেকে বাতাস দুই পাশ দিয়ে বের হয়ে গেলে তাকে বলে পার্শ্বিক ব্যঞ্জন, সেটা হচ্ছে ল। খেয়াল করেছো, ল, ফুসফুস বাতাস দিয়ে গেলে, অবশ্যই এটা প্রকৃতি অনুযায়ী উচ্চারণের।
বায়ুপ্রবাহের বেগ কম বেশি হলে দুই ভাগে বিভক্ত। বায়ুপ্রবাহ, প্রবাহ মানে অল্প প্রাণ মহাপ্রাণ। আর যদি ধ্বনির কথা বলে যে কণ্ঠের যেই কম্পন সেটা হচ্ছে অঘোষ ঘোষ। দন্ত ব্যঞ্জন ধ্বনির মুখ্য বাক প্রত্যঙ্গ। দন্ত ব্যঞ্জনের মুখ্য বাক হচ্ছে জিভের ডগা, কারণ জিভের যে আগায় যায় সেই হচ্ছে মুখ্য, ঠিক আছে? জিভের ডগাটা এগিয়ে যাচ্ছে, দাঁত ঠিক জায়গায় আছে। তাড়িত ব্যঞ্জনের উদাহরণ ডয় শূন্য র, এই যে ডয় শূন্য র, ঢয় শূন্য র। কম্পিত ব্যঞ্জন চানাচুর, ওকে। উচ্চারণ স্থান অনুযায়ী তালব্যস্য কি? উচ্চারণ স্থান অনুযায়ী তালব্যস্য হচ্ছে তালব্য ব্যঞ্জন বা তালব্য ধ্বনি, কিন্তু উচ্চারণের প্রকৃতি অনুযায়ী তালব্যস্য উষ্ম ব্যঞ্জন, যেমন শশা। আবারও বলছি, উচ্চারণের প্রকৃতি অনুযায়ী তালব্যস্য যদি বলে উষ্ম ব্যঞ্জন, উচ্চারণের স্থান অনুযায়ী তালব্যস্য তালব্য ব্যঞ্জন, ওকে। যে ব্যঞ্জন উচ্চারণে বাতাস মুখ বিবরে কোনো বাধা না পেয়ে কেবল ঘর্ষণ প্রাপ্ত হয় এবং শীষ ধ্বনির সৃষ্টি করে তাকে উষ্ম ধ্বনি বলে। আবারও বলছি, কোনো বাধা না পাইয়া ঘর্ষণ হয় এবং ধ্বনি, শীষ কথাটাই উষ্ম ব্যঞ্জন বা উষ্ম ধ্বনি। তালব্যস্য দন্তস্ব হ, এই তিনটি বর্ণকে উষ্ম বর্ণ বলে। তালব্যস্য দন্তস্বকে শীষ ধ্বনিও বলা হয়। আর কণ্ঠনালীয় বর্ণ বলে হকে। হকে কি বলে? কণ্ঠনালী। হ উচ্চারণ করতে কি লাগে? ধ্বনিদ্বারের দুটি পাল্লা লাগে, ঠিক আছে? ধ্বনি উচ্চারণের দুটো পাল্লাকে হ বলে। আমি মোটামুটি কমপ্লিট করার চেষ্টা করেছি। আমি যদি তোমার জন্য একটু প্র্যাকটিসে যাই, এই যে ব্যঞ্জন ধ্বনি, দন্ত ব্যঞ্জন ধ্বনির মুখ্য বাক প্রত্যঙ্গ কোনটা? দন্ত ব্যঞ্জনের মুখ্য বাক হচ্ছে জিভের ডগা। জিভের ডগা। কোন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লাগে? আবারও খেয়াল করো, দাঁতের সঙ্গে যদি লাগে তাহলে জিভ হচ্ছে দন্ত ব্যঞ্জন, কিন্তু দাঁতের গোড়ার সঙ্গে লাগলে দন্ত মূলীয় ব্যঞ্জন, এটা হবে গ নম্বর। তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ আছে কোন শব্দে? তালব্য। তালব্য ব্যঞ্জন মানে তালব্য স। তাহলে এই যে স, সা আর তালব্য ব্যঞ্জনগুলো আমরা জানি উচ্চারণের স্থান অনুযায়ী চ, ছ, জ, ঝ, ইয় তালব্য স। তার মানে এই তালব্য ব্যঞ্জনে স, সা তালব্য স। আর চ, ছ, জ, ঝ একটার মধ্যেও নাই। চ, ছ, জ, ঝ এর একটাও নাই। ঘাস, দল, চ, ছ, জ, ঝ নাই, তালব্য স আছে, তাই একটার মধ্যে শশা। যে তালব্য ব্যঞ্জন না বলে যদি বলতো উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বা কি বলে এটাকে, ওই যে শীষ ধ্বনির উচ্চারণ কোনটাতে, তাও হইতো শশা, ঠিক আছে? তালব্য ব্যঞ্জন বলেছে বলে এখানে। পার্শ্বিক ব্যঞ্জন, পাশ দিয়ে হাওয়া বের হয়ে যায়, ল, ঠিক আছে? এই হচ্ছে ল, ওকে। কোনটি তাড়িত ব্যঞ্জন? ডয় শূন্য র, ঢয় শূন্য র। এই যে ডয় শূন্য র এখানে লিখাই আছে, তাড়িতর মধ্যেই ডয় শূন্য র আছে। কোনগুলো ঘোষ ব্যঞ্জন? এবার আমরা হাতের স্পর্শ, হাতের সাহায্য নিব। তাহলে ঘোষ ব্যঞ্জন মানে কি? অঘোষ ঘোষ, মনে আছে? এই দুইটা অঘোষ, এই তিনটা ঘোষ। তাহলে ক, খ, গ, ঘ, কত কি ও, তার মানে গ, ঘ, উ, চ, ছ, জ, ঝ মানে শেষের গুলা। তাহলে আমরা একটু দেখি প্রথমগুলো না, তৃতীয় চতুর্থ। তাহলে ঘোষ হচ্ছে প, ফ, ব, ভ। তাহলে এই যে প, ফ প্রথমটা না, চ, ছ প্রথম দুইটা, ট, ঠ প্রথম দুইটা, ত, দ না, প্রথম দ্বিতীয় হইলে হবে না, তৃতীয় চতুর্থ হইতে হবে। তাহলে ব, ভ হচ্ছে তৃতীয় চতুর্থ ঘোষ ব্যঞ্জন, ওকে। কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কম্পন, কাঁপে, হ্যাঁ, চানাচুর, এই হচ্ছে চানাচুর। উচ্চারণের স্থান অনুযায়ী তালব্যস্য কেমন ধ্বনি? উচ্চারণের স্থান অনুযায়ী তালব্যস্য তালব্য ব্যঞ্জন, কিন্তু যদি উচ্চারণের প্রকৃতি হইতো তাইলে উষ্ম ব্যঞ্জন হইতো। তাহলে উচ্চারণের স্থান অনুযায়ী এই যে এই শটা হচ্ছে তালব্য, ঠিক আছে? উষ্ঠ ব্যঞ্জনের মুখ্য বাক প্রত্যঙ্গ কোনটা? এই উষ্ঠ দুইটার মুখ্য কোনটা? কারে বেশি লাগে? নিচেরটা, কারণ নিচেরটা আগায়া যায়। উপরেরটা, নিচেরটা ধরে রাখলে প উচ্চারণ হবে না, কিন্তু উপরেরটা ধরে প, কোনো ডিস্টার্ব নেই। তার মানে মুখ্য হচ্ছে সে, ওকে। এই হচ্ছে উষ্ঠ ব্যঞ্জন, হচ্ছে নিচের ঠোঁট। ভালো কথা। নিচের কোনটি কণ্ঠনালীয় ব্যঞ্জন? ধ্বনিদ্বারের দুটি পাল্লা লাগে, হ। কিন্তু উষ্ম ব্যঞ্জনের বেলায়ও কিন্তু হ, কিন্তু যেহেতু কণ্ঠনালীয় একটা ব্যঞ্জন সেটা হচ্ছে হ, এটা উচ্চারণের স্থান অনুযায়ী। এই যে হ, যে ব্যঞ্জনের উচ্চারণে বাতাস মুখ বিবরে কোথাও বাধা না পেয়ে কেবল ঘর্ষণ প্রাপ্ত হয় এবং শীষ ধ্বনির সৃষ্টি করে তাকে শীষ কথাটার মানে উষ্ম ব্যঞ্জন। এই যে উষ্ম ধ্বনি, ঠিক আছে? কোনটি পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি? দুই পাশ দিয়ে হাওয়া বের হয়ে যায়, ল। জিভ একাধিকবার অতি দ্রুত দন্তমূলকে আঘাত করে কোন ধ্বনি? একাধিকবার, র, র। কয়বার আঘাত করলো? ঝুমঝুম ঝুমঝুম করে, ঠিক আছে? সেটা হচ্ছে কত কি ধ্বনি? কম্পিত ধ্বনি বা কম্পিত ব্যঞ্জন। তো মহাপ্রাণ ধ্বনির উদাহরণ কোনটি? আমরা জানি অল্প, মহা, অল্প, মহা। তার মানে এখানে হচ্ছে 2 আর 4 হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। তাহলে
2 আর 4 যদি হয় তাহলে ক প্রথম হচ্ছে না, ক প্রথম হচ্ছে না, গ হচ্ছে 3 নম্বর হচ্ছে না, তাহলে খ ঘ 2 4 এই খ নম্বর হবে। আমি অনেকগুলো করাইছি, আমার বিশ্বাস এবার তো তোমরা পারবা। নিজেরা 2 4টা ট্রাই করো। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকো সবাই।